18 লাখ শিক্ষার্থীর ফেইলিয়র, 36 লাখ বাবা মায়ের কান্না যদি তোমাকে শিক্ষা দিতে না পারে, তাহলে তোমার ব্যর্থতার জন্য, তোমার ফেইলিয়রের জন্য তুমি নিজেই আসলে দায়ী থাকবা। গোল অ্যাচিভ করতে হলে ছোটখাটো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি এই গোল অ্যাচিভ করার জন্য, এই স্বপ্ন পূরণের জন্য এই স্যাক্রিফাইস গুলো না করো, তাহলে হচ্ছে কি তোমার গোলটাকে স্যাক্রিফাইস করে দিতে হবে, তোমার স্বপ্নটাকে স্যাক্রিফাইস করে দিতে হবে। এরকম একটা স্টুডেন্ট আমার কাছে আসছিল, আমি ওকে গাইডলাইন দিছি, ও শুনে নেই, দেন ধরা খাইছে, দেন আবার আমার কাছে আসছে, আমি ওকে ওটা বলছি, দেন আমার কথা শুনছে, দেন ওই সাকসেসটা পাইছে। তোমার লাইফ চেঞ্জ হবে, ইটস ফর শিওর, আমি তোমাকে একদম কথা দিচ্ছি। কিন্তু 3টা নেগেটিভ সাইড ইফেক্ট আছে। উই মেক চয়েসেস, চয়েসেস মেক আস। তুমি কি চয়েস নিবা, আপ টু ইউ। আমাদের এই জাহাজ কখনোই ডুববে না। ক্যাপ্টেন স্মিথের এই আত্মবিশ্বাসী কথা শুনে কত মায়েরা তাদের সন্তানদের উন্নত জীবনের আশায় আমেরিকা পাড়ি জমাতে অনুপ্রাণিত করে। কিন্তু মায়েরা কি জানতো, উন্নত জীবন তো দূরে থাক, তার সন্তানের জীবনটাই চলে যাবে। কত প্রেমিকা হাসি মুখে তার প্রেমিককে বিদায় দিয়েছিল তাদের উজ্জ্বল ভবিষ্যতের আশায়। প্রেমিকারা কি জানতো, তাদের এই বিদায় চিরবিদায় রূপান্তরিত হবে, আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ডুবে যাবে মহাসমুদ্রের গভীর অন্ধকারে। আশেপাশের অনেক জাহাজ থেকেই সতর্কবার্তা এসেছিল, তোমাদের সামনে বিশাল আইসবার্গ, সাবধানে চালাও। জাহাজের ক্যাপ্টেন এবং তার ক্রুরা এই সতর্কবার্তাকে কোনো পাত্তাই দেয়নি। তারা ভেবেছিল তাদের জাহাজ এতই উন্নত, আইসবার্গও তাদের কিছুই করতে পারবে না। ফলাফল 14 এপ্রিল 1912 রাত 11টা 40 মিনিটে টাইটানিক একটা বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খায়। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে অপরাজেয় বলে পরিচিত সাগরের গভীরে ডুবে যেতে থাকে এই জাহাজ। ক্যাপ্টেন স্মিথ এতই বেশি কনফিডেন্ট ছিলেন যে তার জাহাজে পর্যাপ্ত সংখ্যক লাইফ বোটও রাখেননি। ফলাফল প্রায় 1500 জন মানুষ আটলান্টিকের ঠান্ডা পানিতে ডুবে মারা যান, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা। টাইটানিক ডুবে গেলেও তার গল্প ও শিক্ষা চিরকাল বেঁচে থাকবে ওভার কনফিডেন্ট মানুষদের জন্য শিক্ষা হিসেবে, যে ওভার কনফিডেন্ট হয়ে বাস্তবতাকে কখনোই ইগনোর করা উচিত না। টাইটানিকের কাছে আইসবার্গের সতর্কবার্তা এসেছিল আশেপাশে জাহাজ থেকে, ঠিক তেমনি আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য সতর্কবার্তা। কারণ সস্তা মোটিভেশনাল গল্প, সস্তা গাইডলাইন তোমাদেরকে স্বপ্ন দেখালেও তোমাদেরকে কোনো সফলতা এনে দিতে পারবে না। আর তার প্রমাণ হচ্ছে ইউটিউবে এত গাইডলাইন, এত ফ্রি ক্লাস থাকা সত্ত্বেও 20 লাখ পরীক্ষার্থীর মধ্যে 2 লাখ স্টুডেন্টও জিপিএ 5 পায় না, অর্থাৎ সাকসেস রেট 9%-এরও কম, শুধুমাত্র এই ভুল ভিডিও দেখে ওভার কনফিডেন্ট হওয়ার কারণে। টাইটানিক যেমন আইসবার্গের সতর্কবার্তা উপেক্ষা করে ডুবে গেছে, রিমেম্বার এই ভিডিওটাও তোমার জন্য সতর্কবার্তা। এটা যদি স্কিপ করে যাও, পরিণতি কিন্তু সেম হবে। শুধুমাত্র এই ওভার কনফিডেন্টের কারণে অনেক স্টুডেন্ট অনেক ভালো পড়া বুঝে, অনেক পটেনশিয়াল হাই, তারপরও তারা মনে করে তাদের আলাদাভাবে জ্ঞানমূলক পড়তে হবে না, অথচ একটা সাবজেক্টের 50 থেকে 21% মার্কস থাকে ওই জায়গাতে। অনেক স্টুডেন্ট মনে করে এমসিকিউর জন্য আলাদাভাবে পড়তে হয় না, বা এমসিকিউতে ফুল মার্কস পাওয়ার জন্য বই পড়তে হবে না। অনেক স্টুডেন্ট তাদের রিভিশন ম্যাটেরিয়াল প্রিপেয়ার করে না, অথবা পরীক্ষার আগের দিন কিভাবে ফ্রুটফুলি রিভিশন দিবে সেটার প্ল্যান তাদের কাছে থাকে না। এন্ড ফলাফল তোমাদের চোখের সামনে 2 লাখ স্টুডেন্টও A+ পায় না, এত ফ্রি রিসোর্সেস, এত গাইডলাইন থাকা সত্ত্বেও। এখন প্রশ্ন হচ্ছে, কেন বেশিরভাগ স্টুডেন্ট এত ওভার কনফিডেন্ট দেখায়? এটা বোঝাবো 1999 সালের জোনাথন র্যান্ডেলের একটা ঘটনা থেকে। জোনাথন র্যান্ডেল একজন আমেরিকান অ্যামেচার স্কাই ডাইভার। তিনি কয়েকবার প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং নিজেকে খুব দক্ষ মনে করতেন। কিন্তু তিনি প্রফেশনাল স্কাই ডাইভারদের মতো পর্যাপ্ত প্রশিক্ষণ নেননি। তিনি ধারণা করেন উচ্চতা থেকে প্যারাশুট ছাড়া ঝাঁপ দিলে বাতাসের চাপ হয়তো তাকে ভাসিয়ে রাখবে এবং তিনি সঠিক কৌশলে নিরাপদে ল্যান্ডিং করতে পারবেন। তার এই ধারণা থেকে তিনি সিদ্ধান্ত নেন 1999 সালের 31 অগস্ট তিনি 10,000 ফুট উচ্চতা থেকে প্যারাশুট ছাড়াই লাফ দিবেন। তার সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি 10,000 ফুট উচ্চতা থেকে লাফ দেন। প্রথমে মনে হচ্ছিল তিনি সফল হবেন, কিন্তু 10,000 ফুট নিচে একটা শুকনা মাঠে প্রচন্ড গতিতে আছড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তদন্ত করে দেখা যায় তার সম্পূর্ণ ধারণা ভুল ছিল। বাতাস কখনোই কাউকে এত উঁচু থেকে নিরাপদে অবতরণ করাতে পারে না, কারণ অভিকর্ষ বল। এই অল্প জ্ঞান এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো আমাদের জীবনে ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে, তার প্রমাণ জোনাথন র্যান্ডেল। এখন কথা হচ্ছে, মানুষ এত অল্প জ্ঞান নিয়ে ওভার কনফিডেন্ট কিভাবে হয়? কারণ আসলে দুটো। 1, মেন্টর না থাকা, 2, রং মেন্টর চুজ করা।
জোনাথন রেন্ডলের ক্ষেত্রে কোনো মেন্টর ছিল না, আর তোমাদের ক্ষেত্রে রং মেন্টর চুজ করা। এটা বুঝাবো আমার নিজের সাথে ঘটে যাবে একটা ঘটনা। তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি, একটা স্টুডেন্ট 2 বছর পড়াশোনা করছে, তার জ্ঞান বা অভিজ্ঞতা বেশি, নাকি একজন 7 বছর পড়াচ্ছেন, তার জ্ঞান এবং অভিজ্ঞতা বেশি? আমার 7 বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা ভিডিও বানাই জেনারেল ম্যাথে তোমাদের অধ্যায় 14-15 পড়তে হবে কিনা। সেখানে আমি ভেঙে ভেঙে বুঝাই কেন পড়তে হবে, কাদের পড়তে হবে, কাদের বাদ দিতে হবে। সেখানে দেখতে পাই ভিডিওতে দুইটা কমেন্ট, খুব ওভার কনফিডেন্ট কমেন্ট আসে যে 6, 7, 8 পড়লেই সেখান থেকে শিওর 2টা কমন আসবে। তোমরা খুব ভালো মতোই জানো ভাইয়া ইউটিউবে যেটা শুরু করে দেয় সেটা মোটামুটি ট্রেন্ডিং এ চলে যায়। মেন্টরশিপ বলো, দাগানো টেস্ট পেপার বলো, ম্যাথ নিয়ে কাজ করা বলো, একই ঘটনা। তো আমি ম্যাথ নিয়ে পরপর 4-5টা ভিডিও বানাই, তারপরে অন্যান্য চ্যানেলে ম্যাথ নিয়ে কাজ করা স্টার্ট করে, এবং দেখতে পাই কিছু ভাইয়া খুব ওভার কনফিডেন্টলি বলেন 6, 7, 8 থেকে 2টা প্রশ্ন শিওর কমন আসবে। তখন আমি বুঝতে পারি আমারও স্টুডেন্টরা কোথা থেকে আসলে শিখে এসে এখানে কমেন্ট করছে। এখন আমার কথা হচ্ছে 6, 7, 8 থেকে যদি 2টা প্রশ্ন কমন না আসে, সাফার আসলে কে করবে? ভিকটিম আসলে কে হবে? তুমি নাকি তোমার ওই ভাইয়া? যদি তুমি ফেল করো, A+ মিস করো, তাহলে এই দায়ভার আসলে কে নেবে? তুমি যাদেরকে ফলো করতেছো তারা যদি অথেন্টিক গাইডলাইন না দেয়, বা তাদের যদি আসলে গাইডলাইন দেওয়ার ওই ক্যাপাবিলিটি না থাকে, তোমার অবস্থা কিন্তু হবে জোনাথন র্যান্ডলের মতো। কারণ যখনই ফুল সিলেবাসে এক্সাম হয়, শিওর 6 সাথে 15 বা 14 বা অন্য একটা চ্যাপ্টারের মিক্সড হয়ে প্রশ্ন আসে। এখান থেকে 2টা যদি কমনও আসে, হয়তো একটা বোর্ডে প্রশ্ন আসবে। এখন ওই ভাইয়ার ভিডিও কি পার্টিকুলারলি 1-2টা বোর্ডের স্টুডেন্ট দেখে, বা বোর্ড কি আসলে 1-2টা? সো তুমি কাদের কথা শুনতেছো, কাদের কথা মানতেছো, তাদের যোগ্যতা, সামর্থ্য এবং তারা আসলে কতটুকু অথেন্টিক কথা বলে, এটা তোমার জেনে নিতে হবে। আদারওয়াইজ রং মেন্টরের ফাঁদে পড়ে তুমি আসলে শেষ হয়ে যাবা। এখন কথা হচ্ছে, রং মেন্টর সিলেক্ট করলে আসলে সমস্যাটা কি? কেন রং মেন্টর সিলেক্ট করলে আমি আসলে শেষ হয়ে যাব? কারণ রং মেন্টর তোমার পটেনশিয়ালটাকে আসলে নষ্ট করে দেয়। তোমার যদি 1200 পাওয়ার ক্যাপাবিলিটি থাকে, ও নিয়ে আসবে তোমাকে 1150 পে, কোনো রকমের জিপিএ 5 পাবা। তোমার যদি 1200 পাওয়ার ক্যাপাবিলিটি না থাকে, ও তোমাকে স্বপ্ন দেখাবে 1200 কিভাবে পাইতে হবে, কারণ ও তো জেনারেলাইজড ভিডিও বানায়। ফলশ্রুতিতে দেখা যাবে কি, তোমার যোগ্যতা হচ্ছে গিয়ে 1150 পাওয়ার, তুমি 1200-র জন্য ছুটতে গিয়ে অতিরিক্ত স্পিডের কারণে তুমি হুমড়ি খেয়ে পড়বা। অর্থাৎ নিজের যেটা অ্যাবিলিটি ছিল, সেই রেজাল্টটা বা তুমি যেটা ডিজার্ভ করো, সেটাও তুমি অ্যাচিভ করতে পারবা না। রিমেম্বার, রং মেন্টর, রং স্ট্র্যাটেজি, রং সিস্টেম। আর এই রং সিস্টেমের কারণেই তো 20 লাখ পরীক্ষা দিয়ে A+ পেয়েছে মাত্র 1,82,000 স্টুডেন্ট। তোমার কি মনে হয় বাকি 18 লাখ আসলে কেন পেল না? তাদের জন্য কি ইউটিউবে ফ্রি ক্লাস ছিল না? এত ভাইয়ারা কি গাইডলাইন দেয় নাই? দিয়েছে, কিন্তু রং স্ট্র্যাটেজি, রং সিস্টেমে ঢুকে গিয়ে তারা রেজাল্ট বের করতে পারেনি। এই 18 লাখ শিক্ষার্থীর ফেইলিয়র, 36 লাখ বাবা মায়ের কান্না যদি তোমাকে শিক্ষা দিতে না পারে, তাহলে তোমার ব্যর্থতার জন্য, তোমার ফেইলিয়রের জন্য তুমি নিজেই আসলে দায়ী থাকবা। কারণ ওই যে টাইটানিকের আইসবার্গের মতো এই সতর্কবার্তা এই ভিডিওতে আমি অলরেডি তোমাকে দিয়ে দিছি। এখন প্রশ্ন জাগে, আমরা আসলে কেন রং মেন্টর সিলেক্ট করি, কেন রং মেন্টরদের দ্বারা ইনফ্লুয়েন্সড হই? কারণ মূলত দুটো। এক, ওরা আমাদের ব্রেইনের লিম্বিক সিস্টেমের কাজটা বুঝে ফেলছে। নাম্বার 2, ওরা আমাদের নিউরাল পাথটাকেও চিনে গেছে, এবং এই 2টা জায়গা ওরা হ্যাক করে এবং হিট করে কন্টেন্ট বানায়। নিউরাল পাথ সেট হয়ে যাওয়াটা, এটা তোমাদেরকে আগে বুঝাই। আমরা যখন কোনো কাজ বারবার করি, ওই কাজ সংক্রান্ত আমাদের হচ্ছে কি একটা নিউরাল পাথ সেট হয়ে যায়। এখন আমরা যদি সহজ কাজ বারবার করি, তাহলে সহজ কাজের জন্য আমাদের একটা নিউরাল পাথ সেট হয়ে যায়। তখন যদি আমাদেরকে আসলে কোনো কঠিন কাজ করতে বলা হয়, তখন ওটা আমাদের বলাটাই ভালো লাগে না, করা তো দূরের কথা। আরো একটা ভালো এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝাই। ধরো আমাকে একটা গোল অ্যাচিভ করতে হবে। এই গোল অ্যাচিভ করলে আমরা জানি আমাদের ব্রেনের হ্যাপি হরমোন কি? ডোপামিন, রিওয়ার্ড সিস্টেম। তো আমি যদি ভালো কিছু করি বা ভালো ফিল করি, তার মানে হচ্ছে আমার ব্রেন ডোপামিন নিঃসরণ হচ্ছে, বা ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হচ্ছে। এখন একটা গোল অ্যাচিভ করলেও আমার ব্রেন থেকে 150% ডোপামিন নিঃসরণ হয়। আমি যদি একটা বার্গার খাই, তাও হচ্ছে কি 150% ডোপামিন নিঃসরণ হয়। একটা গোল অ্যাচিভ করার জন্য আমার মাইন্ডসেট থাকা লাগে, প্ল্যানিং করা লাগে, হার্ড ওয়ার্ক করা লাগে, স্যাক্রিফাইস করা লাগে, তারপরে সেই গোলটা অ্যাচিভ হয়। আর একটা বার্গার খাইতে আমার কি করা লাগে, কি স্যাক্রিফাইস করা লাগে? নাথিং। কিন্তু আমার রিওয়ার্ড কিন্তু একই। তাহলে আমার ব্রেন কোন দিকে যাবে? আমি যেই দিকে ব্রেনকে অভ্যস্ত করবো সেই দিকে। তো আমরা সহজ কাজটাই করি, বার্গারটা খাই, এইভাবে আমার এই সহজ কাজের জন্য নিউরাল পাথ সেট হয়ে যায়। আবার আমরা যদি পড়াশোনা করি, সেটাও কিন্তু ভালো কাজ, সেখানেও আমাদের যদিও লো স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস, বাট স্টিল এখানে ডোপামিন হিট করে 50 থেকে 75% পর্যন্ত ডোপামিন নিঃসরণ হয়। কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, সেখানে প্রায় 100% হচ্ছে গিয়ে ডোপামিন নিঃসরণ হয়। তাহলে আমার জন্য সবচেয়ে সহজ কোনটা এবং বেশি কোনটা? ফোন স্ক্রল করা। ডেফিনেটলি আমি ওইটা করবো। এরকম ইজি কাজ করতে করতে আমাদের ব্রেনের নিউরাল পাথটা সেট হয়ে গেছে ইজি কাজের জন্য। এখন কেউ যদি আমাকে লজিক দিয়ে কিছু বুঝাইতে যায়, ভালোর জন্য বুঝায়,
আমরা সেটা বুঝি না, আমাদের ব্রেন এটা মেনে নিতে পারে না, করা তো দূরে থাক। রং মেন্টরদের কন্টেন্ট গুলো এরকম হয়, 1200+ সবাই পাবে, A+ একদম সবাই পেয়ে যাচ্ছে, এক মাসে সবাইকে A+ পাওয়া দিতেছে। পসিবল, তার জন্য রাইট স্ট্র্যাটেজি লাগবে, কিন্তু কারণ মেন্টরের কাজই এটা, তোমার সাকসেসটাকে আরো কাছে নিয়ে আসবে। যেটা তুমি 3 বছর লাগতো, 3 মাস লাগতো, সেটা তোমাকে দিয়ে 1 মাসে করাবে। যেটা হয়তো বা তোমার করতে অনেক বেশি ইফোর্টস দেওয়া লাগতো, সেখানে কম ইফোর্টসে তুমি কিভাবে যাইতে পারো সেটা তিনি দেখাই দিবেন। কিন্তু এরকম সবাই যদি গণহারে সবাইকে A+ পাওয়া দিত, তাহলে 18 লাখ পোলাপাইনের কান্না করা লাগতো না প্রতি বছর, এবং 36 লাখ বাবা মায়ের হতাশায় ভুগতে হইতো না। যে স্ট্যাটিস্টিক্সটা আমি তোমাদেরকে বারবার মনে করাচ্ছি, এতটাও ইজি না, কিন্তু তারা কন্টেন্ট গুলো এমন ভাবে প্রেজেন্ট করে যেটা সবার জন্যই দুধ ভাত, এই রেজাল্টটা সবার জন্যই দুধ ভাত। এই জন্য তোমরা হচ্ছে গিয়ে, যেহেতু সহজ ডিসিশন সহজ হয়ে দেখায় দেয়, তোমরা ওখানে তাড়াতাড়ি চলে যাও, তোমরা খুব সহজে তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হও। 2 নম্বর যে জিনিসটা বলছি, লিম্বিক সিস্টেমকে হ্যাক করে। লিম্বিক সিস্টেম হচ্ছে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, আমাদের স্বপ্ন, উইশ, চাওয়াগুলা, এগুলো আসলে সবকিছু আসে লিম্বিক সিস্টেম থেকে। এই জিনিসগুলো লিম্বিক সিস্টেমই কন্ট্রোল করে। ইভেন আমরা যখন সহজ সিদ্ধান্ত নিতে যাই, তখন আসলে লিম্বিক সিস্টেমটা কি হয়, বেশি সক্রিয় হয়, বেশি অ্যাক্টিভ হয়, ওই জায়গা থেকে আমরা ডিসিশনটা নেই। তো সহজ সিদ্ধান্ত আমরা কখন নিব, যখন আমরা আসলে সহজ পাথ আমাকে দেখানো হবে। সো এই সহজ পাথ বলে দিয়ে, সহজ ওয়ে বলে দিয়ে, ওরা হচ্ছে তোমাদের যে নিউরাল পাথটা ওটা ধরে ফেলে এবং লিম্বিক সিস্টেমটাতে হিট করে। এখন তুমি ওই জায়গা থেকে ডিসিশন নাও, বারবার ওই সস্তা কন্টেন্ট দেখো, সস্তা গাইডলাইন দেখো, আর ম্যাক্সিমাম শিক্ষার্থী ওই ফেইলিয়ার 18 লাখের মধ্যে পড়ে যাও, যারা হচ্ছে গিয়ে হয়তো অনেকেরই 18 লাখের মধ্যে হয়তো বা 18 লাখের A+ পাওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু কমপক্ষে 8 লাখ শিক্ষার্থী তো ছিল যারা A+ পাওয়া পসিবল ছিল। তারা কেন পায় নাই? এই সেম কারণে, কারণ রং মেন্টর চুজ করার কারণে, রং স্ট্র্যাটেজি, রং সিস্টেম, টোটাল ফেইলিয়র। এই জায়গা থেকে আমি আমার নিজেকে নিয়ে এবং আমার মেন্টরশিপের স্টুডেন্টদেরকে নিয়ে প্রাউড, বিকজ কিছু কিছু স্টুডেন্ট তাদের এই নিউরাল পাথটাকে আসলে ঠিক করে ফেলছে। কিছুদিন আগের একটা স্টোরি বলি, তাহলে হচ্ছে কি তুমি বুঝতে পারবা। বেশ কিছুদিন আগে আমাদের মেন্টরশিপের তৌফিক আমাকে একটা ছবি পাঠায়, ওদের 3 বন্ধু, 3জনই আমাদের মেন্টরশিপের, তৌফিক, ইভান এবং নিশান। ওদের স্কুলের র্যাগ ডে চলতেছে, সবাই নাচানাচি করতেছে। সো ওদের ওখানে নাচানাচি করার কথা, বয়স কম, রক্ত গরম, কিন্তু ওরা 3জন নাচানাচি করতেছে না, ওরা এক সাইডে বসে আছে। কেন বসে আছে? তো ওরা আমাকে বললো যে ভাই বুঝতেছেন তো, র্যাশ ঠিক রাখার জন্য। তো র্যাশ কি এটা বুঝতে হলে একটা আলাদা কন্টেন্ট লাগবে। সোজা কথা, ওরা আসলে পরীক্ষার আগে ডিস্ট্রাক্টেড হইতে চায় না, ওরা ফোকাস থাকতে চায়। কারণ আমি ওদেরকে শিখাইছি যে তুমি গোল অ্যাচিভ করতে হলে ছোটখাটো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি এই গোল অ্যাচিভ করার জন্য, এই স্বপ্ন পূরণের জন্য এই স্যাক্রিফাইস গুলো না করো, তাহলে হচ্ছে কি তোমার গোলটাকে স্যাক্রিফাইস করে দিতে হবে, তোমার স্বপ্নটাকে স্যাক্রিফাইস করে দিতে হবে। এন্ড আই এম প্রাউড অফ দেম যে তারা আসলে আমার এই কথাগুলো বা গাইডলাইন গুলো মানতেছে। এছাড়াও আরো কিছু কারণ আছে যে কারণে আমরা আসলে রং মেন্টর দ্বারা ইনফ্লুয়েন্সড হই, যেমন আত্মবিশ্বাসহীনতা, হতাশা। এই জিনিসগুলোকে পুঁজি করে তারা আসলে তোমাকে ইনফ্লুয়েন্স করে ফেলে। তুমি যে ইনসিকিউর ফিল করো, আন্ডার কনফিডেন্ট থাকো, লো কনফিডেন্ট থাকো, তারপর হচ্ছে গিয়ে ডিপ্রেসড থাকো, এগুলোকে পুঁজি করে তারা তোমাকে মোটিভেশনাল ভিডিও দেখায়, ডোপামিন হিট করে দেয়, এবং ওই ডোপামিন হিট করে তুমি ঘুমায় যাও উইদাউট ডুইং দ্য হার্ড ওয়ার্ক। এখন কথা হচ্ছে, আত্মবিশ্বাসহীনতা আমরা কেন থাকি আসলে, বা লো কনফিডেন্ট কেন ফিল করি? এটার কারণ হচ্ছে গিয়ে বাই নেচার কেউ এরকম থাকে, কেউ হচ্ছে ল্যাক অফ প্রিপারেশনের কারণে এরকম থাকে। এখন ল্যাক অফ প্রিপারেশন হলে ভাই প্রিপারেশন নিতে হবে। আর যদি বাই নেচার হয়, তাহলে এখানে নেচার চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট। কারণ ছোটবেলায় আমাদের কেয়ার গিভাররা যেরকম আমাদের সাথে আচরণ করেছেন, বা যেভাবে আমাদেরকে আসলে লালন পালন করেছেন, ওই হিসেবে আমাদের নেচারটা আসলে গড়ে ওঠে। এখন ছোটবেলায় আমাদের চাইল্ডহুডের লালন পালন কে করে? আমাদের কেয়ার গিভার কারা ছিলেন? আমাদের প্যারেন্টসরা ছিলেন। এখন আমার প্যারেন্টস যদি ছোটবেলায় আমাকে কনস্ট্যান্ট ক্রিটিসিজম করেন, ছোটখাটো ভুলের জন্য অনেক কথা শোনায়, বড় হওয়ার পরে দেখা যায় আমার নেচারটা এরকম হয়, আমি আমার দোষ খুঁজতে থাকি, আমি কি কোনো ভুল করে ফেললাম, বা দেখা যায় দোষ না থাকলেও আমি মানুষকে আননেসেসারিলি সরি বলি। বা আমি যদি, আমার বাবা মা আমাকে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন হচ্ছে বড় করছে, দেখা যায় আমার ডিপ স্লিপে প্রবলেম হয়। বা আমি এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি যেখানে আমার বাবা মা আমাকে বড় করছেন, ওই এনভায়রনমেন্টে আমার অনেক নিজের নিডকে আমার মেরে ফেলতে হয়েছে, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পাই নাই। তখন দেখা যায় আমি হচ্ছে বড় হওয়ার পরে আমি মানুষকে না বলতে পারি না, যেটা সাকসেস হওয়ার পিছনে অনেক বড় বাধা। আবার আমার বাবা যদি অতিরিক্ত শাসনে বড় করে, বড় হওয়ার পর আমি একটু বিদ্রোহী টাইপের হয়ে যাই, কারো কথাই শুনি না, সেটা ভালো কথা বললেও না, ভালোর জন্য বললেও না। আবার যদি ছোটবেলায় কেয়ার গিভার বা প্যারেন্টসরা চাই নার্সিসিস্ট টাইপের বিহেভ করে, যে যেভাবে বলতেছি ওইভাবেই শুনতে হবে, দেখা যায় বড় হওয়ার পরে আমরা ইনসিকিউর হয়ে যাই এবং লো কনফিডেন্ট হই। এন্ড দ্যাটস ওয়াই এগুলোকে পুঁজি করে হচ্ছে তখন মানুষ তাদের ফায়দা নিতে পারে, আমাদের এই দুর্বলতাগুলোকে পুঁজি করে। কিছুদিন আগে আমাকে আমার স্টুডেন্ট, ডিপ্রেসড স্টুডেন্ট মেসেজ দিছে যে ভাইয়া, এটা 4 মাস আগের ঘটনা, যে আমি হচ্ছে গিয়ে মনে হয় পারবো না। তো আমি বলছি যে পরীক্ষার আগের দিনও যদি তুমি আমাকে বলো যে আমি পারবো না, আমি তাও বলবো তুমি পারবা, কারণ আমি অলরেডি এরকম ট্রান্সফরমেশন ঘটাইছি। ওই যে একটু আগে তৌফিক মিনদের ট্রান্সফরমেশনের কথা বলছি না, যে মেন্টরশিপে অনেক স্টুডেন্ট আসছে, কোনো অবস্থানেই ছিল না, এখন তারা এমন ভাবে পড়াশোনা করতেছে যে বাসায় মেহমানের মতো, বাবা মাই সারপ্রাইজড হয়ে গেছে এবং তাদেরকে মেহমানের মতো ট্রিট করে।
ঠিক আছে? এই ফিডব্যাক গুলো নিচে লিঙ্ক পাবা, ওদের নিজের মুখে দেওয়া ফিডব্যাক হচ্ছে তোমরা শুনতে পাবা। তারপরে যে তৌফিকেরটা তোমাদেরকে বললাম, তৌফিক নিল রিশান, ওদের ট্রান্সফরমেশনের কথা, যে ওখানে র‍্যাগ ডে তোদের নাচানাচি করা উচিত, ওরা নাচানাচি না করে এক জায়গায় বসে আছে। তারপরে এই স্টুডেন্টকে আমি বলছি, কোন জায়গা থেকে বলছি আমি বলি, ওকে আমি বলছিলাম তুমি যদি পরীক্ষার আগে এসে আমাকে বলো যে আমি পারবো না, আমি তাও বলবো তুমি পারবা, একটাই শর্ত, যেভাবে বলবো সেভাবে কথা শুনতে হবে, কাজ করতে হবে, মানতে হবে। কেন বলছি? কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার অলরেডি আছে, যে শুধুমাত্র পরীক্ষার সময় পরে এসএসসি না এইচএসসি তে আমি জিপিএ 5 পাওয়াইছি, সেখানে এসএসসি কোনো কিছুই না। সেম এই কথাটাই আমি ওকে বলছিলাম। ঠিক আছে, দেখো 2025 সালে এসে স্টুডেন্টদেরকে ইনফরমেশন দিয়ে আমি তোমাদের কাছে খুব বেশি ভালো মানে টিচিং করাইতেও পারবো না, তোমাদের কাছে ভালো টিচার হইতেও পারবো না, তোমাদের লাইফে কোনো ট্রান্সফরমেশন ঘটাইতেও পারবো না। কারণ ইনফরমেশন তোমরা গুগল থেকে পাইতে পারো, তোমরা চ্যাট জিপিটি থেকে পাইতে পারো, তোমরা ইউটিউব থেকে পাইতে পারো, বাট হোয়াট আই ক্যান ডু ইজ শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স, যে কোনগুলো অ্যাকচুয়ালি ইফেক্টিভ হয় বা আমি আসলে ট্রান্সফরমেশন ঘটাইতে পারছি কিনা। যে দেখো এরকম একটা স্টুডেন্ট আমার কাছে আসছিল, তার এই অবস্থা ছিল, আমি তাকে এটা বলছি, ও শুনছে, দেন ওই ভালো রেজাল্টটা পাইছে। এরকম একটা স্টুডেন্ট আমার কাছে আসছিল, আমি ওকে গাইডলাইন দিছি, ও শুনে নাই, দেন ধরা খাইছে, দেন আবার আমার কাছে আসছে, আমি ওকে ওটা বলছি, দেন আমার কথা শুনছে, দেন ওই সাকসেসটা পাইছে। এই যে ট্রান্সফরমেশনের গল্পগুলা, এগুলাই ভাই আসলে তোমাদেরকে বলতে পারি। আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান ইট, যেটার প্রমাণ তোমরা ডেসক্রিপশনে পাবা, ফিডব্যাকের একটা বিশাল গুগল ড্রাইভ লিংক। সো তুমিও যদি আমার মেন্টরশিপের স্টুডেন্টদের মতো লাইফে ট্রান্সফরমেশন ঘটাইতে চাও, তাহলে তোমাকে বলবো তুমি আমাদের মেন্টরশিপের লাইভ সেশনগুলো, রেকর্ডিংগুলো 1000 টাকা দিয়ে কিনে নাও, যেগুলো দেখতে তোমার 8 থেকে 10 ঘন্টা অবশ্যই টাইম ইনভেস্ট করতে হবে। এখন ওদের লাইফে আমি আসলে কতটুকু ট্রান্সফরমেশন ঘটাইতে পারছি তার প্রমাণ তোমরা গুগল ল্যাবে পেয়ে যাবা, ওদের নিজ মুখে দেওয়া ফিডব্যাক থেকেই। কিন্তু এখানে একটা সমস্যা আছে, তোমার লাইফ চেঞ্জ হবে ইটস ফর শিওর, আমি তোমাকে একদম কথা দিচ্ছি, কিন্তু 3টা নেগেটিভ সাইড ইফেক্ট আছে। কি? এক নম্বরটা হচ্ছে গিয়ে, তুমি যখন এই রেকর্ডিং গুলো দেখা শেষ করবা, প্রথমটা দেখার পরে তোমার আফসোস হবে, ইস আমি কেন আগে কিনলাম না। এই 1 নম্বর নেগেটিভ সাইড ইফেক্ট। 2 নম্বর নেগেটিভ যেটা তোমার উপরে প্রভাব পড়বে, সেটা হচ্ছে গিয়ে তুমি আমার অন্য কোর্সগুলো কিনা শুরু করে দিবা, যেগুলো সবগুলো মিলে তোমার কিনতে লাগবে হচ্ছে গিয়ে 3500 টাকার মতো। 3 নম্বর যে নেগেটিভ সাইড ইফেক্ট, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি আমার মেন্টরশিপের গাইডলাইন ফলো করে পরীক্ষা দিয়ে পরীক্ষা জিপিএ 5 না পাও, 1200 না পাও, তাও আমার এগেইনস্টে তোমার কোনো কমপ্লেইন থাকবে না। তোমার কমপ্লেইন হবে তোমার নিজের দিকে, কেন আমি আগে এগুলো মানি নাই, কেন আমি আগে এগুলো জানি নাই। অথচ আমরা হেরে যাওয়ার পরে আমরা মানুষকে ব্লেম দিই, কিন্তু এই ক্ষেত্রে তুমি আমাকে ব্লেম দিবা না। স্টিল ইউ উইল বি আ ফ্যান বয়, ইটস আ প্রমিস টু ইউ। ঠিক আছে, সো এটা চেক করতে হলে আসলে গাইডলাইন গুলো কিনতে হবে। আর ওই যে বললাম 2 নম্বর নেগেটিভ সাইড ইফেক্ট, যেগুলো দেখার পরে তুমি আবার অন্য কোর্সগুলো কিনবা, যেগুলো কিনতে তোমার 3500 টাকার মতো খরচ হবে, দেয়ার ইজ আ ডিসকাউন্ট ফর ইউ। যারা সবগুলো কোর্স একসাথে কিনবা তাদের জন্য প্রায় 700 টাকার মতো ডিসকাউন্ট আছে, মাত্র 2850 টাকা দিয়ে তোমরা হচ্ছে এই কোর্সটা এনরোল করতে পারবা। ভিডিওটা শেষ করব দ্য কম্পাউন্ড ইফেক্টের রাইটার ড্যারেন হার্ডির একটা কথা দিয়ে, এবং এই কথাটাই বইয়ের মধ্যেই ছিল, যে উই মেক চয়েসেস দেন চয়েসেস মেক আস। আমি তোমাকে সমস্ত সতর্কবার্তা দিছি এবং তোমাকে আমি মুক্তি পাওয়ার উপায়ও বলে দিছি, সেটা হচ্ছে গিয়ে রাইট মেন্টরের কাছে আসা, রাইট স্ট্র্যাটেজি ফলো করা। কারণ রাইট মেন্টর তোমাকে কম সময়ে কিভাবে সাকসেসটা অ্যাচিভ করতে হয় সেটা শিখিয়ে দিবেন, এবং তোমার কষ্টটাও হচ্ছে গিয়ে কমায় দিবেন। সো আবার বলি, উই মেক চয়েসেস, চয়েসেস মেক আস। তুমি কি চয়েস দিবা, আপ টু ইউ।